মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আমাদের নিবেদন ছবিওয়ালা, রচনায় রূপঙ্কর চক্রবর্তী, গল্পের পুনর্নির্মাণ এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে ছবিওয়ালা। দাদা শুনছেন, আপনার সাথে একটু দরকার ছিল। পেইন্টিংটাকে ইজেল থেকে নামাতে যাব, ঠিক তখনই 1 বছর 26-এর যুবক এসে হাজির। নিশ্চয়ই পোর্ট্রেটের দাবি নিয়ে এসেছে ছোকরা। মুখে দাড়ি, ফর্সা রং, ছাপোষা পোশাক পরিচ্ছদ। এই 1 মাসে প্রায় 12 পোর্ট্রেট এঁকেছি। একঘেয়ে লাগছিল, তাই এই পার্কে এসেছিলাম সিনারি বানাতে। এরপর কোথায় বাড়ির দিকে যাব তা নয়, এই মহাশয় এসে হাজির। বিরক্তি লাগছিল। এর মধ্যেই বেশ নামডাক করেছি নিজের শহর বর্ধমানে। সমান্তালে পসার জমেছে কলকাতাতেও। বলা যেতে পারে মাস গেলে ভালোই একটা অর্থ উঠে আসে এই পেইন্টিং থেকে। স্টেশন সংলগ্ন একটা 2 BHK অ্যাপার্টমেন্টে থাকি। বেশ ভালো লাগে উত্তরে জানলার ফুরফুরে হাওয়া আর নিজের সৃষ্টি করা আঁকিবুকির মধ্যে থাকতে। যাই হোক, ছেলেটার দিকে একটু জিজ্ঞাসু চোখে তাকাতেই ছেলেটা বলল, আসলে আপনার আঁকা আমি একটা এক্সিবিশনে দেখেছি, আর গত মাসে আপনার একটা ইন্টারভিউও দেখেছি। আর এসব দেখেই বলতে গেলে আমি এক কথায় একেবারে মন্ত্রমুগ্ধ যাকে বলে। দুজনেই প্রায় সমবয়সী, তাই আলাপ পরিচয় বেশ ভালোই জমল। জানলাম ছেলেটার বাড়িও বর্ধমান শহরে। আমার আঁকারও বেশ প্রশংসা করল, তাই মনে একটু একটু গর্ববোধ হলো ঠিকই, কিন্তু এই গর্ববোধটাকে আমি কোনোদিনই মাথায় উঠতে দিই না। তা না হলে আমার আঁকার ঢং নষ্ট হয়ে যায়। এখনকার নবীন আঁকিয়েদের যেমনটা ভাব আর কি, নিজেদের পিকাসো, দা ভিঞ্চি, স্যালভাডর ডালি ইত্যাদি জাঁদরেল আঁকিয়েদের সাথে তুলনা করে আর সমালোচনার মুখোমুখি হয়। আমি ছেলেটার দিকে চেয়ে বললাম, কি দরকার বলুন। যা ভেবেছিলাম ঠিক তাই। পোর্ট্রেট বানাবে এই ছেলে, কিন্তু নিজের না, বানাবে তার প্রিয়তমার জন্য। মনে মনে একটু হেসে উঠলাম। মনে পড়ে গেল আমিও তো খানিকটা এরকমই ছিলাম। আসলে কি জানেন তো, আজকে না তার জন্মদিন, তাই তারই একটা পোর্ট্রেট আমি তাকে উপহার দিতে চাই। এরকম প্রস্তাব আগে আসেনি তা নয়, এখনকার যুব সমাজের এরকম বায়না একটু যেন বেশি হয়ে পড়েছে। মনের মানুষটিকে জন্মদিনে এরকম নানা ধরনের বিচিত্র উপহার দিয়ে খুশি করার নতুন ট্রেন্ড এসেছে যেন। তা একদিকে ভালোই হলো, এতে করে আমাদের বেশ মেজাজ তৈরি হয়, কিন্তু তার সাথেই কিছু পুরনো স্মৃতিও ঘনিয়ে আসতে থাকে। আর কাকতালীয়ভাবে আজকের দিনটাও এক। যাক, সেসব পুরনো কথা থাক এখন। মনে করলেই যেন যত কষ্ট সে জমা হয় মনে। এতক্ষণে ছেলেটার নামটা জানতে পেরেছি, কুনাল। বললাম, তা ভাই, তোমার প্রেয়সীর জন্য কেমন ছবি চাও? সে বলল, যেমনটা আপনি ভালো বোঝেন। বললাম, এমার্জেন্সিতে বানাচ্ছ, তাতে কিন্তু রেট একটু বেশিই পড়বে। আর হ্যাঁ, অয়েল করছি না, অনেক টাইম টেকিং। একদিন প্রায় প্রায় সময় লেগে যায় শুকোতে। তার চেয়ে বরং জল রঙই ভালো, ওটাই করব। কাজের কাজও হয়, সময় কম লাগে। তো তার একটা ছবি দাও দেখি আমায়, যেটা দেখে আঁকবো আর কি। সে বলল, এই রে, তা তো আনা হয়নি। আসলে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, কি দেব তাও ঠিক করতে পারিনি তখন, জানেন। তারপরে আপনাকে এখানে দেখলাম, তখনই আচ্ছা দাঁড়ান দাঁড়ান, পকেটে বার কয়েক হাত চালিয়ে সে কিছু খোঁজার চেষ্টা করল।
তারপর ব্যর্থ নিরলস দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, না, ফোনটাও নেই। নিশ্চয়ই বাড়িতে ফেলে এসেছি। সেটা থাকলেও না হয় আপনাকে একটা ছবি দেখিয়ে দেওয়া যেত। দূর। ভালোই ঝামেলা বাঁধারে দেখছি ভাইয়া। তাহলে এখন উপায়? সেটাই তো ভাবছি ভাইয়া। আচ্ছা নাও, তার মুখের অবয়বটা বলো দেখি আমায়। শুনে শুনে আঁকার অনেক প্র্যাকটিস আছে, আর্ট কলেজে কম প্রশংসা পাইনি এর জন্য। চেষ্টা করে দেখি আঁকতে পারি কিনা। কুণালের মুখ দেখে বুঝলাম সে খানিকটা অবাক হলো। ইজালে একটা জল রঙের পেপার লাগিয়ে একটা 2H পেন্সিল নিয়ে বসলাম। কুণাল বলে চলল। ওর কথা মতো আস্তে আস্তে ফুটিয়ে তুললাম মুখের বেসিক স্ট্রাকচার। সে বলল, তার মুখটা বেশ শান্ত জানেন, আর অনেকখানি লাবণ্যময়। চোখ দুটো বেশ টানা টানা গোছের। আর হ্যাঁ, ঠোঁটের বাঁ পাশে নিচের দিকে একটা তিল আছে। আউটলাইনটা আরো স্পষ্ট হয়ে এলো। খানিকটা আঁকতেই খুব পরিচিত বলে মনে হতে লাগলো মুখটা। নিজের অজান্তেই এঁকে চললাম। কুণালের ইনস্ট্রাকশনের যেন আর প্রয়োজনই হচ্ছিল না তখন। আমার গোটা জীবনেও এরকম কখনো হয়নি। আউটলাইন শেষ করলাম। কুণাল বলল, হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে স্যার। পুরো হুবহু একদম ওর মতো। মনে মনেই বেশ একটু হাসি পেল। আমি যা ভাবছি তাহলে সত্যিই তাই। রঙের টিউব থেকে রং নিয়ে আঁকায় তুলিটা ছোঁয়ালাম। একটু একটু করে কমলা, বেগুনি, লাল ও গাত্র হরিদ্র রঙে রঙিন হয়ে উঠল গোটা কাগজটা। বারে বারে মনে হতে লাগলো এ মুখ আমার আগেও আঁকা। আঁকাটি আরেকটু স্পষ্ট হওয়ায় কারণটা বুঝতে পারলাম। আমার সামনে রাখা ক্যানভাসটায় জল রঙার তুলির আঁচড়ে যে মেইলি অবয়বটা আমার হাত ধরে মহাসানন্দে স্পষ্ট হয়ে উঠেছে, সেটা আজ থেকে 3 বছর আগে দেখা হুবহু সেই মুখটার মতো। বুকের ভিতরটা ছলাৎ করে উঠল। হ্যাঁ, এই তো সেই সামনে রাখা পোর্ট্রেটের মেয়েটা আর কেউ নয়, আমার প্রাক্তন প্রেমিকা স্নেহা। এতক্ষণে তুলি থেমে গেছে। কুণাল মন্ত্রমুগ্ধ হয়ে আঁকাটাকে দেখতে শুরু করেছে এবং সে যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ছবিটা যে তার খুব পছন্দ হয়েছে তা বোঝাই যাচ্ছে। কিন্তু আমি যেন এসব থেকে অনেক দূরের দিনে পৌঁছে গেছি। স্মৃতির অতলে তলিয়ে যাওয়া ছবিগুলো যেন ছুটে ছুটে আসছে দুরন্ত কোনো এক শিশুর মতন। উচ্চ মাধ্যমিক পাশ করে সবে আর্ট কলেজে ভর্তি হয়েছি তখন। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। যদিও বাড়ি থেকে কোনোদিনই কোনো কিছুতে আপত্তি করেনি, তাই এই আঁকা ঝোঁকা নিয়ে এগুতে চাওয়াটাও হাসি মুখেই মেনে নিয়েছিল বাবা মা। কয়েকদিনের মধ্যেই কলেজে বেশ কয়েকজন বন্ধু বান্ধবী জুটে গেল। পোর্ট্রেট আর সিনারি এই দুটো সাবজেক্টেই আমার হাত ভালো হওয়ায় তখন থেকেই অনেকের আবদার আমাকে মেটাতে হতো। সময়টা সেকেন্ড ইয়ারের মাঝের দিক করে। মনে আছে তখন সবে ভ্যালেন্টাইন্স ডে গেছে, যদিও আকাশে বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছে প্রেমের গন্ধ, কারণ বসন্ত আসছে। এমনই এক অলস বসন্তের দুপুরে কলেজে ক্লাস না থাকায় কয়েকটা বন্ধুর সঙ্গে বসে আছি কলেজের সামনের মাঠটায়। এমন সময় হঠাৎ আমার বান্ধবী ললিতা এসে বলল, এই রজত, তোকে না ওখানে একটা মেয়ে ডাকছে, যা দেখ কি বলে। আমাকে? কোথায়? কোন মেয়ে? কি যে বলিস না। খালি আর কি। ও মা, খামুকে আর কি করতে যাব কেন? বিশ্বাস না হলে যা না, ওই গাছটার ওপাশে যা, দেখতে পেয়ে যাবি। আর কথা না বাড়িয়ে ললিতার দেখানো গাছটার দিকে হাঁটা লাগালাম। গাছের এপাশে এসে দেখলাম সত্যিই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ছোটখাটো চেহারা, চোখ দুটো বেশ টানা টানা, শান্ত মুখটায় কেমন একটা লাবণ্য মাখানো রয়েছে। ঠোঁটে হালকা লজ্জার সাথে লেগে রয়েছে একটা মিষ্টি হাসি। সব থেকে বেশি যেটা আমায় আকর্ষণ করল
সেটা ঠোঁটের বাঁ পাশে ওই ছোট্ট তিলটা। আমি কাছে যেতেই মেয়েটা স্মিত হেসে বলল, হাই, আমি স্নেহা। আপনি রজত তো? আগে হ্যাঁ, কিন্তু আপনি কি করে আমাকে? বলছি আসলে আপনাদের কলেজের ফার্স্ট ইয়ারের শ্রেয়সী আমার বান্ধবী। আপনি ওর একটা পোর্ট্রেট রেখে দিয়েছিলেন কদিন আগে, মনে করে দেখুন। শ্রেয়সী? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা আপনাকেও কি একটা পোর্ট্রেট রেখে দিতে হবে নাকি? হ্যাঁ মানে, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবেই। না না, আপত্তি কিসের, এটাই তো কাজ আমার। বেশ তাহলে। স্নেহার সাথে আমার সেই প্রথম পরিচয়। তবে সেই পরিচয় শুধুমাত্র একটা পোর্ট্রেটের মধ্যেই আটকে থাকেনি। 7 সমুদ্র 13 নদী পার হয়ে, চেনা পৃথিবীর অচেনা গণ্ডি পার হয়ে সে রূপ নিয়েছিল এক বৃহত্তর অনুভূতির, যার নাম ভালোবাসা। প্রেমের এক অদৃশ্য বন্ধন বেঁধে ফেলেছিল তখন আমাদের দুজনকে। এরপর সুখস্মৃতির মতোই কাটতে লাগলো সময়। একটা দুটো করে বছর পেরিয়ে গেল অজান্তেই। মনে আছে, আমাদের সম্পর্কটার বয়স তখন 3 বছর। এই 3 বছরেই স্নেহার অন্তত 5-6খানা পোর্ট্রেট আমি এঁকে দিয়েছি ওকে। আমার এখনো মনে আছে, প্রতিটা পোর্ট্রেট শেষ হওয়ার পর ও অবাক চোখে দেখত। এরকমই একদিন ওর পোর্ট্রেট আঁকা শেষ করেছি, দেখি ও অবাক চোখে তাকিয়ে আছে সেটার দিকে। আমি বললাম, কি গো, কি দেখছো অমন করে? দেখছি, কি সুন্দর তোমার আঁকার হাতটা। আচ্ছা, আমি কি সত্যি এতটা সুন্দর? অফকোর্স তুমি এতটাই সুন্দর, এ আর নতুন কথা কি? জানো তো, তোমাকে না রজত বলে ডাকতে ঠিক ইচ্ছে করে না। তাই নাকি? তা কি বলে ডাকতে ইচ্ছে করছে শুনি? কোনো নতুন নাম টাম ভেবেছো নাকি? সেটাই তো ভাবছি, কি নাম দেওয়া যায়। কি নাম? হ্যাঁ, পেয়েছি, ছবিওয়ালা। ছবিওয়ালা নামটা বেশ মজার লেগেছিল আমার সেদিন। দেখেছিলাম স্নেহার দু চোখে এসে জমা হয়েছে এক রাশ শিশু সুলভ আনন্দ। ঠোঁট দুটো ভেসে যাচ্ছে একটা মিষ্টি হাসিতে। ভেবেছিলাম এমনভাবে কেউ পাশে থাকলে আর কি চাই জীবনে। কিন্তু আমরা যা ভাবি বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আজকের মতোই সেদিনটা ছিল স্নেহার জন্মদিন। ওকে কথা দিয়েছিলাম সেদিন ওকে আরো একটা পোর্ট্রেট এঁকে দেব। সেই মতো রং, তুলি, ইজেল সবকিছু নিয়েই অপেক্ষা করছিলাম আজকের এই পার্টটাতে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম স্নেহা এলো। ওর শুকনো মুখটা দেখে কেমন খটকা লাগলো, কিন্তু ওই ব্যাপারে ওকে কিছু না জিজ্ঞেস করে বললাম, এসো এসো, ওই বেঞ্চটাতে বসো দেখি। আলোটা পড়ে যাওয়ার আগেই পোর্ট্রেটটা কমপ্লিট করতে হবে। তার কোনো দরকার নেই রজত, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, সেগুলো বলেই চলে যাব। কথা বলেই চলে যাবে? আচ্ছা বলো বলো, কি কথা বলো। দেখো রজত, আমি আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে জানিয়েছি, তা ওরা বলছে। কি কি বলেছে বলো না। ওরা বলছে এই সম্পর্কটা ওরা কোনোভাবেই মানতে পারবে না। মানতে পারবে না কেন? কেন মেনে নেবে রজত? একটা বেকার ছেলের হাতে তারা কি করে তাদের মেয়েকে তুলে দেবে বলতে পারো? বেকার? কই বেকার? আমি তো সেভাবে বেকার নই। এই তো পোর্ট্রেট, সিনারি এসব এঁকে আর বাচ্চাগুলোকে আঁকা শিখিয়ে একটা মোটামুটি রোজগার তো হয়েই যায় আমার। এই রোজগারে বেকারত্ব ঘুচে না রজত। সংসার চালানো তো অনেক দূরের কথা। তুমি যদি একটা ছোট চাকরিও করতে, তাহলেও কোনোভাবে ম্যানেজ করা যেত। কিন্তু যাক, এ বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি এলাম কেমন? তুমি ভালো থেকো, আর পারলে আমাকে ভুলে যেও। ইজেল, রং, তুলি সবকিছু পড়ে রইল ঘাসের উপর। গধূলিবেলার সেই অস্তমিত সূর্যের আলোয় একজোড়া ঝাপসা চোখ নিয়ে আমি অসহায়ের মতো চেয়ে দেখলাম ওই দূরে একটু একটু করে আগত অন্ধকারের গর্ভে মিলিয়ে যাচ্ছে স্নেহা, আমার ভালোবাসা। আরে স্যার,
কি করেছেন আপনি? এই যে মনে হচ্ছে ও একেবারে জীবন্ত হয়ে উঠেছে। খুব সুন্দর হয়েছে স্যার, দারুণ দারুণ। কুণালের প্রশংসা মাখানো শব্দগুলোতে সম্বিত ফিরে পেলাম। ছবিটাকে ইজেল থেকে খুলে তার হাতে দিলাম। মনে হতে লাগলো নিজের দুর্লভ সম্পদ যেন তাকে দিয়ে দিলাম। কুণাল হাসি মুখে যথাযথ পারিশ্রমিক দিতে চাইল আমায়। আমি প্রথমে নিতে অস্বীকার করলেও কুণালের জোরাজুরিতে অল্প কিছু নিতেই হলো। সেটাকে যতটা সম্ভব হাসি মুখেই গ্রহণ করলাম। কুণাল বলল, আপনার আঁকাটা সত্যিই খুব সুন্দর হয়েছে স্যার। আপনার হাতে জাদু আছে, জাদু। আমার বিশ্বাস মিতালির এই পোর্ট্রেটটা খুব পছন্দ হবে। মনে পড়ল স্নেহার ডাকনাম ছিল মিতালি। আমি আরেকটু ছোট করে মিতু বলে ডাকতাম। কুণাল এবারে বেশ উত্তেজিত হয়ে বলে উঠল, এখন তাহলে আসি স্যার, অনেকটা দেরি হয়ে গেল। ও হ্যাঁ, দেখেছেন, আসল কথাটাই তো বলা হয়নি। আগামী অঘ্রাণে আমাদের বিয়ে। আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে স্যার, কোনো না শুনবো না। আমি তেমন কিছু বলতে পারলাম না। ঘাড় নেড়ে সম্মতি জানালাম শুধু। কুণাল আবার বলল, আপনার ঠিকানাটা একটু বলবেন স্যার, তাহলে কার্ডটা। মানিব্যাগ থেকে আমার ডজন খানেক ভিজিটিং কার্ডের মধ্যে থেকে একটা ওর হাতে ধরিয়ে দিলাম। কুণাল এবার অনুমতি নিয়ে চলে যেতে যাবে, তখনই তার হাতটা ধরে বললাম, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। তাকে ভালো রেখো সারা জীবন। আর আজকে তাকে আমার তরফ থেকে শুভ জন্মদিন জানিও, কেমন? চোখের ব্যারিকেড ভেঙে জল গড়িয়ে পড়তে চাইছিল, কিন্তু আটকে নিলাম। একদম স্যার, কিন্তু আপনাকে বিয়েতে আসতেই হবে। আচ্ছা এখন চলি, কেমন? ভালো থাকবেন। গোধূলিবেলার এই শেষ হয়ে আসা আলোতে ঠিক যেমন করে সেদিন স্নেহা মিলিয়ে গিয়েছিল আস্তে আস্তে, সেভাবেই আজ কুণালও মিলিয়ে যেতে লাগলো। শুধু পড়ে রইল রং তুলি একটা ফাঁকা ইজেল আর আমি। বুক পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। ভাবতে লাগলাম সেদিনের সেই পরন্ত বিকেলের সাথে আজকের এই বিকেলটার পার্থক্য শুধু দুটো জায়গাতেই। সেদিন স্নেহা একা চলে গিয়েছিল এখান থেকে, আর আজ ও গেল কুণালের সাথে চিরদিনের মতো। আর দ্বিতীয়টা হলো সেদিন এই পার্কে বসেছিল চালচুলোহীন একটা বেকার ছেলে, বাচ্চাদের আঁকা শিখিয়ে যার দিন কাটত কোনো রকমে। আর আজ এই পার্কে বসে আছে প্রখ্যাত পেইন্টার রজত বসু, যার এক একটা ছবি কয়েক লাখ টাকাতেও বিক্রি হয়। থমকে রইলাম কিছুক্ষণ। চোখের দেয়াল উপচে কফটা উষ্ণ তরল লেগে গেল চোয়াল বেয়ে। চাইলে কি পারতাম না কুণালকে অতীতের সব কথা বলে দিতে, কিন্তু করলাম না। কারণ ওই যে একজন সত্যকার প্রেমিকের ধর্ম শুধুই ভালোবেসে যাওয়া, তাতে সে তোমার হোক আর না হোক। কে জানে ভালোবাসার প্রকৃত অর্থ হয়তো এটাই। এসব ভাবতে ভাবতেই একটা বাচ্চা মেয়ের বল আমার পায়ে এসে ঠোকা মারল। গালে লেগে থাকা চোখের জলটা মুছে হাসতে হাসতে মেয়েটার হাতে বলটা এগিয়ে দিলাম। সে সেটাকে নিয়ে তার মায়ের হাত ধরে বাড়ির দিকে রওনা দিল। পার্কের সমস্ত বাতি আস্তে আস্তে প্রাণ ফিরে পাচ্ছে। হলদে আলোর আভা গাছের পাতার ফাঁকে ফাঁকে জমাট বেঁধে আছে। কমলা রঙা আকাশের দিকে তাকিয়ে মাটিতে পড়ে থাকা তুলিটা উঁচিয়ে ধরলাম। একটা প্রশ্ন এলো মাথায়। মনে হলো, আচ্ছা, শিল্পীর প্রথম ভালোবাসা শুধুমাত্রই কি শিল্প? প্রশ্নের উত্তরটা ভাবছি এমন সময় হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর কানে এলো। আরে স্যার, আরে ও রজতবাবু, শুনছেন? কে? ও তুমি বলো, কি বলবে? আবার ফিরে এলে যে, বড় কোনো দরকার? আসলে স্যার, আপনি একটা জিনিস ভুলে গেছেন, তাই সেটা মনে পড়তেই আবার আমাকে ছুটে আসতে হলো। ভাগ্যিস আপনি এখনো এখানে আছেন। তাই নাকি? কি বলো তো? আরে স্যার, আপনি এত সুন্দর একটা ছবি আঁকলেন, আর ছবির নিচে আপনার একটা নাম সই করে দিলেন না? ও হো, দেখেছো, একদম ভুলে গেছি।
দাও দেখি, দাও ছবিটা দাও আমায়। কুণাল ছবিটা আমার হাতে দিল। ছবিটা ইজেলে লাগাতেই চোখের সামনে স্নেহার হাসি আর লাবণ্য ভরা শান্ত মুখখানি আবার জলজল করে উঠল। কয়েক সেকেন্ড আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর তুলিটাকে কালো রঙে ডুবিয়ে নিয়ে ছবিটার একেবারে নিচের ডান দিকের কোণটায় আলতো করে লিখে দিলাম ছবিওয়ালা। শুনছিলেন ছবিওয়ালা। রচনায়, গল্প পাঠে এবং রজতের ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী, স্নেহার ভূমিকায় মৌমিতা ঘটক, ললিতার ভূমিকায় ঈপ্সিতা দাস, গল্পের পুনর্নির্মাণ, এডিটিং, পরিচালনা, উপস্থাপনা এবং কুণালের ভূমিকায় আমি সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।